আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমাদের কি নিয়ে আড্ডা দিতে হবে? বাধা বিপত্তি, to rise above all. So আমি খুব আনপ্ল্যান্ড একটা মানুষ, আনপ্রিপেয়ার্ড একটা মানুষ। বিশ্বাস হয় না? সিরিয়াসলি, কিছু সময় আমি খুব বেশি প্রিপারেশন নেই, কিছু সময় একদমই নেই না। যখন এরকম পাবলিক ইভেন্ট হয়, আই হ্যাভ টু গিভ এ টক। আচ্ছা, এখন বাংলায় বলতে হবে, একটা ছোট্ট প্রিটেক্সট বলি। লাস্ট কয়েকদিন আগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটা লেকচার সিরিজ ছিল ব্র্যান্ডিং নিয়ে। সো ওখানে যে আই ডিড দিস লেকচার নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে ছিল, ওটা ভিডিও করে একটা এক্সার্প্ট সামওয়ান আপলোডেড ইট অ্যান্ড ইট ওয়েন্ট ভাইরাল। আর ভাইরাল গেলে যেটা হয়, কত রকমের মানুষের কত রকমের কথা। সো ওখানে আমি অনেক কিছু কমেন্ট দেখলাম যে আপনি বাংলায় আর ইংরেজি মিলিয়ে বলেন কেন, আপনি এক ভাষায় কথা বলেন। সো এটা একটু প্রিটেক্সটা বলি। আমাদের আমরা যারা শিক্ষক বিশ্ববিদ্যালয়ে পড়াই, বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ইংরেজি মাধ্যমে পড়াতে হয়। এটা আপনারা জানেন না? সো আমি 10 বছর ধরে পড়াচ্ছি। সো ইংরেজিতে পড়াতে হয়, ক্লাসরুমে প্রতিদিন 3-4 ঘন্টা ইংরেজিতে কথা বলতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে, স্টুডেন্টরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে। যারা পুরোপুরি বাংলা মিডিয়ামে পড়ে এসছে, তাদের জন্য পুরো 80 মিনিটের ক্লাস ইংরেজিতে শুনে বোঝে ব্যাপারটা আয়ত্ত করা একটু ডিফিকাল্ট। সো আমাদের কি করতে হয়, শিক্ষকদের অর্ধেক সময় বাংলায় কথা বলতে হয়, অর্ধেক সময় ইংরেজিতে কথা বলতে হয়। সো এটা না 10 বছর ধরে অভ্যাস হয়ে গেছে। সো আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো যে কতক্ষণ কথা বলবো একটু একটু ইংরেজি চলে আসবে, মাইন্ড করবে না, ঠিক আছে? ওকে, গুড, থ্যাংক ইউ। ওকে, সো রাইজ অ্যাবভ অল। এখানে আমি শুনেছি আমি কি কি বাধা বিপত্তি পার করে এখানে এসেছি। যেখানে এসেছি আমার মনে হয় না তেমন কিছু অর্জন করতে পেরেছি জীবনে। যেখানে এসেছি কি বাধা বিপত্তি পেরিয়ে এসেছি সেটা নিয়ে কথা বলতে হবে। আর আমার মনে হয় সেটা শুনলে আপনাদের কোনো যদি লাভ হয় তাহলে আমি কথাগুলো বলবো। কারণ কথা বলতে চাইলে নিজেকে নিয়ে ঢোল পেটাতে গেলে তো পেটাতেই থাকবো, তাই না? রাইট? সো ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট বোর্ড। সো শুরু করি কিছু কনভেনশনাল উইজডম ভেঙে দিয়ে। কি তালি হচ্ছে কেন? আচ্ছা, সো আমার মনে হয় আমি জীবনে কোনো কিছু অর্জন করিনি। কারণটা বলি, এমন কিছু আজ থেকে অনেক বছর আগে, প্রায় হয়তো 60-65 বছর আগে, শ্রীনগরে একটা ছোট্ট বাবু ছিলেন। হি লস্ট হিজ ফাদার এট এ ভেরি আর্লি এজ, স্কুলে ভর্তি হওয়ার আগে। সে স্কুলে যখন ভর্তি হয় তখন তার স্কুল ছিল 4 কিলোমিটারও দূরে, হেঁটে যেতে হতো। আমার শোনা গল্প, এক্সাক্ট ডিটেলস হয়তো একটু এদিক ওদিক হতে পারে। হেঁটে যেতে হতো। এরকমই তো অনেকে এই রুমে যারা আছেন তাদের অনেকেরই বাবা মা কিন্তু এই স্টোরি, একই স্টোরি, তাই না? ঢাকা শহরে বড় হয়নি, ঢাকার বাইরে বড় হয়েছে। অনেক বাধা বিপত্তি প্রতিকূলতার মাঝে পড়াশোনা করতে হয়েছে। সেখান থেকে ঢাকায় আসা, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমে ভর্তি হন। আচ্ছা, অনেকে আছে। তো ওখান থেকে পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টে প্রিলিমিনারিতে ট্রান্সফার নেন এবং সেখানে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। এটা 1968 সালের ঘটনা। তারপরে মুক্তিযুদ্ধের পরে উনি একটা সরকারি চাকরিতে ছিলেন। সেখান থেকে তার রিসার্চের ইচ্ছে ছিল। তিনি ইউনিভার্সিটি অফ লন্ডনে অ্যাপ্লাই করেন, স্কলারশিপ পেয়ে ওখানে পিএইচডি করতে যান। পিএইচডি করে ফেরতও চলে আসেন এবং তার সহধর্মিনী উনিও ওখান থেকে পিএইচডি করেন। আজকের গল্পটা হচ্ছে ভদ্রলোককে নিয়ে। সো উনি 1977 পিএইচডি করে ফেরত আসেন। ক্যান ইউ ইম্যাজিন? 4 বছর বয়সে তার বাবাকে তিনি হারান। 4 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে স্কুল করা, সেখান থেকে যে যুগে ইন্টারনেট নেই, চিঠি লিখে ইউনিভার্সিটি অফ লন্ডনে ফুল স্কলারশিপ নিয়ে পড়ে আসা, আই কল দ্যাট অ্যাচিভমেন্ট। তিনি আমার বাবা। সেই গল্পটা কোথাও কখনো বলিনি, সুযোগ খুঁজছিলাম, আজকে বলে ফেললাম। কারণ আসলে আমি নিজের ঢোল পেটাতে পছন্দ করি না। আমি যখন সেই পর্যায়ে যাব, আমার ঢোল আপনারা পেটাবেন, রাইট? যদি আমি কিছু অর্জন করে থাকি। তো আমি আসলে নিজের কথা কম বলে আমার আশেপাশের মানুষের কথাগুলো বলবো, তার মাঝে মাঝে আমার কথাগুলো ঢুকিয়ে দেবো। হাউ অ্যাবাউট দ্যাট? সো আমার বাবাকে যখন আমি তখন দেখি, এই স্টোরিটা আমি যখন মনে করি, তখন আমার মনে হয় যে আমার বাবা মা দুজনই পিএইচডি ফ্রম ইউনিভার্সিটি অফ লন্ডন। দে হ্যাভ সাকসেসফুল ক্যারিয়ার, লাইফ। সো তাদের ছেলে হয়ে যদি আমি ওই পিএইচডি করে, তাহলে আমার কাছে কিন্তু আসলে অর্জনটা তেমন কি? আমাকে সবসময় মনে হয়েছে আমার বাবা মা যে জায়গা থেকে যেখানে এসছে, দে হ্যাভ গিভেন মি সাচ আ বিগ প্ল্যাটফর্ম। আমার তো আরো অনেক দূরে যেতে হবে, তাই না?
সো এইটাই স্বপ্ন, স্বপ্ন দেখেছি এবং স্বপ্নটাকে বাস্তবায়ন করেছি, যেখানে এসেছি সেখানে। কিন্তু কিভাবে এসেছি, বাধাগুলো কি, সেগুলো একটু অল্প করে বলি। আমি ওয়ান অফ দ্য লাকিয়েস্ট ম্যান অ্যালাইভ, আমি এটা বারবার বলি। আমি সৃষ্টিকর্তাকে যে কতভাবে থ্যাংক ইউ দিই। ওয়ান রিজন ইজ মাই ফ্যামিলি, ভেরি এডুকেটেড ফ্যামিলি। আমার ভাই ইন্টারমিডিয়েটে ফার্স্ট স্ট্যান্ড করেছিলেন 1987-এ, MIT-তে ফুল স্কলারশিপ নিয়ে পড়তে যান। সো আমি বুঝেছি আমি এমন একটা বিদ্যান ফ্যামিলিতে জন্মেছি, পড়াশোনা করে হবে না। I won't be able to rise above them, right? দুজন PhD আর একজন হচ্ছে MIT থেকে ফুল স্কলারশিপ। তো আমি বুঝতে পেরেছি আমি if I have to rise above, I have to do something else. কি করেছি সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছি। IBA-তে আমি বললাম যে আমি লাকি পার্সন, তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং IBA-তে পড়েছি। সো IBA-তে আমার অসম্ভব পছন্দের কিছু শিক্ষক ছিলেন, তার মধ্যে একজন ছিলেন জাহিদ স্যার। তিনি এখন খুব সাকসেসফুল একজন বিজনেসম্যান, উনি এখন শিক্ষকতা করেন না। সো জাহিদ স্যার যেটা বেশি আমার পছন্দ হতো, উনি মার্কেটিং টেক্সট পড়ানোর চেয়ে বাইরের বই আমাদের রেফার করতেন, ম্যাগাজিনস, জার্নালস, এগুলো। সো একটা বই আমাকে পড়তে দিয়েছিলেন, সার পিটিশন বাই এডওয়ার্ড ডে বোনো। বলেছেন কেউ অথবা শুনেছেন? এডওয়ার্ড ডি বোনো একজন রাইটার আছে, তার বইটার নাম হচ্ছে সার পিটিশন, ক্রিয়েটিং ভ্যালু মনোপলিজ, এটা তার বইয়ের টাইটেল। আমার লাইফ চেঞ্জ করে দেয় এই বইটা। অ্যান্ড আই রিয়েলাইজ যে আমি আসলে মনে হয় এই বইটা পড়ার আগে থেকেই এই ট্র্যাকে ছিলাম। সো আমার জীবনে যত বাধা বিপত্তি এসছে, আমি যত বাধা বিপত্তি ক্রস করেছি, এই বইয়ের কিছু সিম্পল লার্নিং আমার পাথেও ছিল। সো আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করবো। এডওয়ার্ড ডে বোনোর কথাগুলো একটু বলবো। এডওয়ার্ড ডে বোনো বলেছে, আমরা সবাই আসলে দৌড়াচ্ছি না সবাই? We are running on a track to win. We are competing against each other. We are trying to rise above all. We are competing against each other. আমরা কিন্তু বলছি না যে rise together, আমরা কি বলেছি? আমাদের ধ্যান ধারণাটা এরকম যে আমাদেরকে আসলে এগিয়ে যেতে হবে at the expense of others, maybe. সে বলছে না, do not run in the same track that others are running. ব্যাপারটা বুঝতে পারলাম? ক্রিয়েট ইউর ওন ট্র্যাক। সবাই যদি 100 মিটারের রাস্তায় দৌড়াতে থাকে, সবাই যদি 100 মিটার রিলে খেলতে থাকে, তুমি 100 মিটার রিলে খেলো না, তুমি অন্য কিছু খেলো। তুমি যদি অন্য কিছু খেলার না পাও, তুমি অন্য কিছু খেলার স্টেডিয়াম বানিয়ে ফেলো। How does that sound? Ambitious, right? So আমি চিন্তা করলাম, আমি আসলে তো এটাই করি। আমার কখনো মনে হয়নি যে I have to compete with someone else to rise above all. I have to find my own track where I want to see myself 10 years, 20 years, 30 years down the line. বুঝতে পারলাম? আমি নিজেকে কোথায় দেখতে চাই 10, 20, 30, 40, 50 বছর পরে, স্বপ্নটা দেখবো। এখন এই স্বপ্নের মাঝে যদি কারোর সাথে কম্পিটিশন আসলো, কিন্তু চেষ্টা করব আমি আমাকে শুধু দেখবো। আমার কারো চেয়ে বেটার হতে হবে, কারো চেয়ে বিগার হাউস লাগবে, বিগার ফাস্টার কার লাগবে, fancier things লাগবে। That is not life. That is not rising above all. Rising is basically answering your true call. Answering your true call মানে যেটা ভেতর থেকে আসে সেটাকে রেসপন্ড করা। এবং এটা খুবই টাফ একটা কাজ। আমার জীবনে এই টাফ ডিসিশনগুলো কয়েকবার এসছে, 4টা স্টোরি বলবো। IBA থেকে গ্রাজুয়েশনের পরে ইউনিলিভারে, তখন ইউনিলিভার ছিল না, তখন কি নাম ছিল? লিভার ব্রাদার্স বাংলাদেশ। সো আই গট হায়ার্ড, ড্রিম জব ছিল তখন। আসলে টেলকোর জবগুলো রাইজিং, বাট ইউনিলিভার, BAT এগুলোর জব খুব প্রসপেক্ট ভালো, মানুষ ভাবতো, হাই পেইড স্যালারি ছিল। সো আই গট ইনটু দ্য ব্র্যান্ডস এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। 1 বছর চাকরি করার পরে স্বপ্নের জবে আছি, ওয়ে ভালো লাগছে, বাট inside I was an artist, I was a musician, so I had that calling. So ঘটনাচক্রে কি হলো, আমার একটা ব্যান্ড ছিল ব্ল্যাক, আমরা আরবান মার্কেটে ছোট ছোট জায়গায় কনসার্ট করতাম, সারা বাংলাদেশে আমাদের তখন আসলে চেনে না। কিন্তু আমার 2টো গান একটু হিট হলো ব্ল্যাকের। অ্যালবাম রেকর্ড কোম্পানি করলো কি, আমাকে বললো, here's the record contract for this many albums. আমি বললাম, what? Okay, solo album করবো। So this was the biggest hurdle of my life till then. এর আগে আসলে এরকম ক্রিটিক্যাল বাধা বিপত্তি সামনে আসেনি। কেন বলি, একদিকে আমি সারা জীবন পড়াশোনা করেছি ভালোভাবে একটা ক্যারিয়ারের জন্য, সেই ক্যারিয়ারে আছি। নাও আই হ্যাভ টু গিভ ইট অল আপ টু পারসু আ ড্রিম
where the probability of success is 0.00001%? এটা টাফ না? কারণ কি, যখন কেউ ডাক্তারি পড়তে ভর্তি হচ্ছে সে তো ডাক্তার হবে না 95% মানুষ, কিন্তু কেউ গিটার শিখছে, কয়জন আসলে সাকসেসফুল মিউজিশিয়ান হয়? দ্য প্রবাবিলিটি, আমার বয়সে আমার পরিচিত 1000 গিটার প্লেয়ার ছিল, কয়জন আসলে সাকসেসফুল প্লেয়ার হয়েছে, কয়জন আসলে সাকসেসফুল মিউজিশিয়ান হয়েছে? খুবই প্রবাবিলিটি খুবই কম। সো ওই অবস্থায় 1 বছর চাকরি করছি, আই সি এ ব্রাইট ক্যারিয়ার ইন ফ্রন্ট অফ মি ইন দ্য কর্পোরেট সেক্টর বাংলাদেশে। এমন সময় আই হ্যাভ আ ডিসিশন whether I quit my job, আমি চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম মিউজিক, কারণ সোলো অ্যালবাম করা আসলে খুবই টাফ একটা ব্যাপার, ফুল টাইম কমিটমেন্ট। আমাকে 4-5 মাস একা কাজ করতে হবে, লিখতে হবে, সুর করতে হবে, গানটা রেকর্ড করতে হবে, অনেকগুলো ইনস্ট্রুমেন্টস বাজাতে হবে, আর বাকি যারা প্লে করবে তাদেরকে আমার প্রডিউস করতে হবে। সো ইটস আ হিউজ কমিটমেন্ট। সো আমি এটা করব নাকি আমি আমার কর্পোরেট ক্যারিয়ারে থাকবো? হোয়াট উড ইউ হ্যাভ ডান? আস্ক ইউরসেলফ। সমাজ আপনাকে বলবে, কি বলবে? কর্পোরেট ক্যারিয়ারে থাকেন। আমি বলছি না যে কুইট ইউর জব, বাসায় যে বলবেন তাহসান ভাইয়া বলেছে কুইট ইউর জব, নো, আই এম টেলিং ইউ, ভেতর থেকে আমার যে বাধাটা এসেছিল সেটা হচ্ছে যে সমাজ আমাকে কি বলছে। মানুষ আমাকে হয়তো বলবে আরে ওয়াশড আপ ফেলিয়ার মিউজিশিয়ান, আর একদিকে বলবে যে সাকসেসফুল কর্পোরেট লিডার। কারণ কর্পোরেট ওয়ার্ল্ডে থাকলে প্রবাবিলিটি অফ সাকসেস একটু বেটার। এখানে অনেক অনেক টাফ, কর্পোরেট ওয়ার্ল্ড ইজ ভেরি টাফ, অনেক অনেক মানে হ্যাটস অফ টু মাই ফ্রেন্ডস অ্যান্ড কলিগস দেয়ার, কিন্তু এটা আরো বেশি টাফ, তাই না? বাট আই হ্যাড টু চুজ দিস ওয়ান। ইউ নো ওয়াই? আমি বাধা বিপত্তি অতিক্রম করি একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে। Am I going to regret this 10 years down the line? Only question you need to ask yourself. কি বললাম কোয়েশ্চেনটা? বাংলায় বলি না? আমি কি আমার এই ডিসিশনটা নিয়ে আমার কি খারাপ লাগবে ভেতরে 10 বছর বা 20 বছর পরে, যে আমার সুযোগ এসেছিল আমার স্বপ্নের কাজ গান করবার, আমাকে একটা কোম্পানি বলছে এই নাও ব্ল্যাঙ্ক চেক, তুমি আগামী 6 মাস কিচ্ছু করবে না, শুধু গান করবে, যেটা আমি স্বপ্ন দেখেছি সারা জীবন। আমি সেটা পাস করে দিয়ে আমি কর্পোরেটে ছিলাম। আমি যখন আমার বয়স 40 হবে, আমি কি এটা ভেবে একটু ভেতরে ভেতরে কাঁদবো কিনা? দ্যাটস দ্য কোয়েশ্চেন আই আস্কড এন্ড আই ফাউন্ড দি অ্যান্সার। আমার কাছে বাধা কি বাধা মনে হয়েছিল? এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি আপনি সত্যভাবে নিজের মন থেকে দেন, আশেপাশের মানুষ কি বললো, ইম্পর্টেন্ট মানুষ, বাবা মা কি বললো, ভাই কি বললো, আত্মীয় স্বজন, সমাজ কি বললো, বন্ধুরা কি বললো, সেগুলো পরে, কিন্তু তারাও ইম্পর্টেন্ট। কিন্তু ফার্স্ট হচ্ছে অনেস্টলি ইউ হ্যাভ টু অ্যান্সার টু ইয়োরসেলফ, আমি কি আসলে কষ্ট পাবো কিনা? Am I going to regret the fact that I had this chance to pursue my dream? যদি অ্যান্সারটা হয় যে yes, I am going to regret, চোখ বন্ধ করে take the decision, and I took it. And glad that I took it. I'm so glad that I took it, কারণ এই যে আপনাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, আমি কি আসলে পেতাম ওই দিনের ওই ডিসিশনটা না নিলে? আমার জীবনে সবচাইতে বড় বাধা ছিল ওটা, থ্যাংক গড আমি নিয়েছিলাম। এরপর আরো বাধা এসছে। আমার একটা ব্যান্ড ছিল ব্ল্যাক, ওখানে আমি কিবোর্ড প্লে করতাম, আর আজকে কিন্তু এমন এমন কথা বলছি যেগুলো আগে কখনো বলিনি। বাবার গল্পটা, তবে ব্ল্যাকের এই ঘটনাটা কখনো বলিনি। অনেক কোয়েশ্চেন আসে, আজকে একটু বলবো। সো উই হ্যাড আ রিয়েলি গুড ফ্রেন্ডশিপ অ্যান্ড অল, বাট দ্য থিং ইজ মিউজিক্যালি আই ওয়াজ নট ওয়্যার আই ওয়ান্টেড টু বি। অল্টারনেটিভ রক, তখন হেভি মেটাল, এগুলো কুল ছিল, ইয়াং অডিয়েন্স সেটা শুনতো, কিন্তু আমি আসলে রবীন্দ্রসঙ্গীত শিখে বড় হয়েছি। আমার গান শোনার ধরনটা অনেক দিকে। আমার কতক্ষণ সময় আছে সেই অনুযায়ী গল্প শেষ করবো? 10 মিনিট না 5 মিনিট? 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, সারাদিন লেকচার শুনে এখন ধৈর্য আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো কি হলো, দুটো অ্যালবাম বের হয়ে গেল আমার, আমি ওখানে কিবোর্ড প্লেয়ার, আর অ্যালবামে হয়তো দুটো গান গাই। কিন্তু দেখা গেল একটা সময় কনসার্টে হয়তো আমার গানগুলো মানে অনেক অডিয়েন্স বেশি রেসপন্ড করছে। সো এক ধরনের আই গট দিস ফিল যে আমার জনরা একটা সাব জনরা ক্রিয়েট হচ্ছে। আবার যখন সোলো অ্যালবাম করে ফেললাম কথোপকথন, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং টাইম ফর মি। 2004 ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার অফ মাই লাইফ। কারণ কি, আমার মনে আছে আমার কথোপকথন রিলিজ হওয়ার পরে তখন আসলে বাংলাদেশের মিউজিক সিনটা একটু ডাল ছিল ফর সাম রিজন। ইয়াং কোনো এমার্জিং আর্টিস্ট গ্রুপ মানে বাংলাদেশের ন্যাশনাল লেভেলে ফেমাস হচ্ছিল না। তো আমার মনে আছে আমি হাতিরপুল থেকে উঠেছি রিক্সাতে, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি হয়ে মোহাম্মদপুর যাচ্ছি। প্রত্যেক মোড়ে তো আগে সিডির দোকান ছিল, রাইট? এখন তো নাই।
প্রত্যেক মোড়ে সিডির দোকানে আমার অ্যালবামটা বাজছে। সো দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং ফিলিং। ঠিক আছে, এখন একদিকে আরেকটা ক্রিটিক্যাল সেকেন্ড ডিসিশন বাধা আমার জীবনে যেটা এসেছিল, আমার ব্যান্ডে থাকতে হবে, আমার ফ্রেন্ডস, ব্যান্ড, একটা কমিটমেন্ট। আবার আরেকদিকে সোলো ক্যারিয়ার, যাবো কি যাবো না, মানে সোলো তো আছে কিন্তু ফুল টাইম সোলো যাবো কিনা ব্যান্ড ছেড়ে। সো এই ডিসিশনটা কিন্তু খুবই ট্রিকি। কারণ কি, ইফ আই টেক দিস ডিসিশন, খেয়াল করে শুনবেন, আই উড এলিয়েনেট আ লট অফ পিপল। এলিয়েনেট মানে কি, আমাকে অনেক মানুষ অপছন্দ করবে। কারণ কি, আমরা একটা ব্যান্ড, আমাদের ব্যান্ডের ফ্যান্স আছে। সো একটা ব্যান্ড যখন ভেঙে যায়, আমি যখন বেরিয়ে যাচ্ছি টু পারসু মাই ক্যারিয়ার, পিপল আর গোইং টু সে যে ওনার জন্য ব্যান্ডটা কিন্তু ভেঙে গেল। আসলে কি কারণে হয়েছে সেটা আমরা হয়তো কখনোই শেয়ার করিনি, কিছু তো কারণ থাকে, কিন্তু দ্য ব্লেম ইজ গোইং টু কাম টু মি। সো পিপল আর গোইং টু সে ব্যাড থিংস অ্যাবাউট মি। এটা কিন্তু সেকেন্ড ইস্যু। প্রথমটা ছিল আপনার 10 years down the line, ওই কোয়েশ্চেনটা। এবার হচ্ছে কি, মানুষ কি ভাববে, মানুষ আমাকে গালমন্দ করবে, মানুষ আমাকে খারাপ কথা বলবে, এই ভয়ে কি আমি ডিসিশনটা নেব না, নাকি আমি আসলে যেটা চাই, আমি মনে করি যে আমি আসলে মানুষকে যেটাতে দিতে পারবো বেশি সেটা আমি করব। তা দুটো ডিসিশন, আমার ব্যান্ডে থাকবো শুধু, অথবা আমি বেরিয়ে যে সোলো ক্যারিয়ার করব। এখানে বাধাটা কি, এটা সবার আপনাদের আসবে। আপনার এরকম ডিসিশন নিতে হবে, দেখবেন যে মানুষ আপনাকে খারাপ বলবে, কিন্তু ভেতর থেকে আপনার কি আসছে, এই ডিসিশনটা দিতে আসছে। সবসময় মনে রাখবেন, মানুষকে খুশি করার জন্য যদি কিছু একটা করেন সেটা ভালো, কিন্তু মানুষকে খুশি করতে যে যদি নিজে অখুশি হন তাহলে কি হবে জানেন, আপনার মধ্যে অখুশির ব্যাপারটা থেকে যাবে এবং আপনি আসলে মানুষের সামনে ফেক হয়ে থাকবেন। ফেক হয়ে থেকে কি কখনো পৃথিবীকে কিছু দেয়া যায়? কখনো দেয়া যায় না। So I took a decision to leave the band to pursue full-time solo music, and the times were tough. Times were really tough. তখন হয়তো ফেসবুকে গালিগালাজ করার মতো অনেক মানুষ ছিল না, কিন্তু সাধারণ মানুষ তো তখনও কথা বলতো। মানুষ তো সেলিব্রিটিদের নিয়ে কথা বলতে পছন্দ করে। সো আমাদের নিয়ে অনেক কথা হয়েছিল, পেপারে পত্রিকায় লেখা হয়েছিল, হলুদ সাংবাদিকতা তো হতেই থাকে, অনেক রকমের কারণ বানানো হলো। সো একটা সময় কিন্তু পার করলাম, কিন্তু ইন দ্য লং রান হোয়াট হ্যাপেন, এরপর আমি আরো 6টা অ্যালবাম করেছি, যার সবগুলো আপনাদের কিন্তু ভালো লেগেছে, এবং ওই কাজগুলো করেছি বলেই কিন্তু আজকে আলো, প্রেমাতাল এই গানগুলো হয়েছে, রাইট? সো আমার মনে হয় ওই সময় একটা টাফ ডিসিশন ছিল, আমাকে মানুষ গালমন্দ করবে, কিন্তু লং টার্মে আমি তাদেরকে 6টা অ্যালবাম কি সারা জীবন আরো অনেক গান দিতে পারবো। এখন আমি গত 12 বছরে আই এম সো লাকি যে আপনাদের অনেক গান দিতে পেরেছে। এখন যখন কনসার্টে যাই পরপর 10টা গান গাই, এমন হয় যে 10টা গানে 10টা গানই আমার গাইতে হয়নি, সবার মুখস্থ আছে। তো এই যে ব্যাপারটা, আপনাদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, এখানে অনেক বয়সের মানুষ আছেন, আমার হয়তো গান শোনেননি অনেকে, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যারা ইয়াং তারা হয়তো আমার সব গান শুনেছেন। সো এই যে ব্যাপারটা কিন্তু হয়েছে, আমি এই গালমন্দটা খেয়ে পার হয়ে এসেছি বলে। সো সবসময় মনে রাখবেন। সেকেন্ড যে কথাটা আপনার বলবো, টাফ ডিসিশনস এড়িয়ে যাবেন না। টাফ ডিসিশনস না এখন নিব না, পরে ডিসিশন নিব, এভাবে হলে হবে কি, ইউ ওয়ন্ট বি এবল টু মুভ অন। ইউ হ্যাভ টু মুভ অন বিকজ ইউর ট্রু কলিং ইজ ইনসাইড। ওকে, সো দুটো লেসন পেলাম। ফার্স্ট কি পেয়েছি, যখনই ক্রিটিক্যাল ডিসিশন থাকবে, অপশনস থাকবে, বাধা, এটা যাবো না এটা যাবো, সবসময় জিজ্ঞেস করবেন যে কোনটাতে রিগ্রেট করবো আমি বেশি। ঠিক আছে, কারণ প্রথম ডিসিশনেও একটু রিগ্রেট থাকতে পারে, কারণ একটা সময় ছিল আমি মিউজিক ক্যারিয়ারে আছি, মিউজিকের পাইরেসির কারণে রেভিনিউ নাই। একটা সময় তো আমাদের মিউজিশিয়ানদের অবস্থা আসলে খুব খারাপ ছিল, কারণ সিডি বিক্রি বন্ধ হয়ে গেল, কেউ সিডি কিনছে না। আমাদের একটা সময় হয়তো 6-7 লাখ সিডি বিক্রি হতো 10-12 বছর আগে, তারপরে 2006-7 দিকে কোনো সিডি বিক্রি হয় না। সো ক্যান ইউ ইমাজিন মিউজিশিয়ানস, তারা হাউ আর দে আর্নিং এ লিভিং, ইট ওয়াজ ডিফিকাল্ট। তখন কি মনে হয়নি যে আমার কর্পোরেট ওয়ার্ল্ডের ফ্রেন্ডসরা উঠে যাচ্ছে, তখন কি রিগ্রেট একটু হয়নি? একটু হলেও হয়তো হয়েছে, কিন্তু when you take a decision, you have to stick to it. And you have to be patient. Eventually things will turn around, and things have turned around. এখন digital music এর কারণে we can monetize our creative and intellectual property, and things have turned better for us. So first জিনিস হচ্ছে, ask yourself, am I going to regret this 10 years down the line? You'll get the decision. প্রথম learning. Second learning টা কি পেলাম? Second learning কি পেলাম? Do not think about what others are going to think.
ডোন্ট বি অ্যাফ্রেড অফ জাজমেন্টস। পৃথিবীতে ইতিহাসে এমন কোনো মানুষ জন্মেছে যে সর্বজন গ্রাহ্য? পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ জন্মায়নি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করতে পেরেছেন। আপনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করতে পারবেন না। আপনি নিজের ট্রু কলিং নিয়ে এগোতে থাকবেন। কিছু মানুষ যারা আপনাকে জেনুইনলি ভালোবাসে তাদের জন্য কাজ করবেন, তারা আপনাকে ভালোবাসবে, এতটুকুই এনাফ। সেটা যেই কাজই করেন। এই কথাটা যদি আমাকে অনেক আগে কেউ বলতো, আমার জীবনটা অনেক ইজিয়ার হতো। কারণ আসলে আমরা সবসময় চিন্তা করি যে সবাইকে খুশি করতে হবে, সবাইকে, অফিস এনভায়রনমেন্টেও মনে হয় যে সবাইকে খুশি করতে হবে, পাবলিক লাইফে, সোশ্যাল গ্যাদারিংসে সবাইকে খুশি করতে হবে, বাট ইটস নট পসিবল। হিউম্যান নেচার। আপনি মানুষের চোখে বড় হতে চাচ্ছেন, কিন্তু আপনি খেয়াল করছেন না মানুষের চোখে বড় হলে there are going to be jealous people who are going to be trying to pull you down, তাই না? তাদেরকে তো আসলে আপনি খুশি করতে পারবেন না, পারবেন? তো সবাইকে খুশি করতে চাবেন না, শুধু জেনুইনলি নিজে এবং নিজের আশেপাশের ভালোবাসার মানুষগুলোর খুশির কথা চিন্তা করে ডিসিশন নেবেন, দেখবেন বাধা বিপত্তি একদম ইরেজড হয়ে গেছে। তো দুটো গেল। ওকে, থার্ড যেই গল্পটা বলবো সেটা একটু কয়টা বলবো? 5 মিনিট আছে, 3 মিনিট আছে, একটাই গল্প বলি। আচ্ছা, আপনাদের যখনই you'll be in an industry, there are going to be players in an industry. আপনারা যারা বিবিএ পড়েছেন তারা পোর্টার্স ফোর্সেস পড়েছেন না? 5 ফোর্সেস সব ইন্ডাস্ট্রিতে আছে, সব ইন্ডাস্ট্রিতে আছে। আমি বেসিক্যালি এন্টারটেইনার হিসেবে নিজেকে দেখি। আই পজিশন মাইসেলফ অ্যাজ আ পলিম্যাথ। পলিম্যাথ শব্দটা শুনেছেন? পলিম্যাথ আমি আসলে একটু প্রমোট করার চেষ্টা করছি। এটা নতুন কনসেপ্ট, অনেক পুরনো, রেনেসাঁসের সময়ের কনসেপ্ট। তখন একটা যুগ ছিল যখন thought leaders wanted to specialize in different fields. লিওনার্দো ডা ভিঞ্চিকে বলা হয় one of the most famous polymaths of all time. আমাদের উপমহাদেশের রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, ওনারা কিন্তু পলিম্যাথ। পলিম্যাথ মানে হচ্ছে ওনারা একটা ফিল্ডে না। আমার মনে আছে আমি যখন প্রথম অ্যালবাম করি আমাকে মানুষ বলতো জ্যাক অফ অল ট্রেডস হতে চাই, সব করতে চাই। ঠিক আছে, বাধা তো। এটা শুনে যদি আমি আমি শুধু একটাই করবো না প্লিজ, আমি কিন্তু আই ডিডন্ট পে হিট টু দেম। আমার বলেছি না, জ্যাক অফ অল ট্রেডস কেন হব? আইল বি মাস্টার অফ অল ট্রেডস, আইল বি আ পলিম্যাথ। বিকজ আমার দেশে এরকম মানুষ আছে। এটা রেনেসার ফরাসির কনসেপ্ট না, এটা আমার দেশেও আছে, আমি হব। এখন জাস্ট বিকজ মানুষ আমাকে কটাক্ষ করবে যে আরে সব করতে চায় বলে আমি কি থেমে যাব? না, আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ গাইজ থিঙ্ক। আই অনলি কেয়ার অ্যাবাউট হোয়াট মাই অডিয়েন্স থিংস। আমি যদি নাটক করে বাংলাদেশের মানুষকে এমন কিছু দিতে পারি যে আমি বালিতে যাওয়ার পরে ক্যালকাটার একটা কাপল এসে আমার সাথে ছবি তুলে বলবে যে আপনার মন ফড়িং এর গল্প, নীলপরি নীলাঞ্জনা এবং আপনার তিশার জুটিটা আমার খুব ভালো লাগে, বালিতে, ইন্দোনেশিয়ার বালিতে যদি ইন্ডিয়ান কাপল এসে আমার সাথে এই কথা বলতে পারে, তাহলে আই রিয়েলি ডোন্ট কেয়ার হোয়াট সাম আদার পারসন ইজ সেইং, যে উনি কেন নাটক করছেন। ফারুকি যেটা বলে গেলেন ভেরি ট্রু। আমরা কিন্তু আসলে নিজেদের ঢোল কম বাজাতে বাজাতে এমন অবস্থায় চলে গিয়েছে আমাদের ভালো কথাগুলো বলি না। আমার ফেসবুক ফ্যান পেজে একটু আগে বললো যে 6 মিলিয়ন পিপল, এর মধ্যে যে ইন্ডিয়ান 3 লক্ষ মানুষ আছে, এটা কি আমি কখনো বলেছি? এটা তো বলা উচিত, এটা তো বলা উচিত। আমি ভারত বিদ্বেষী না, কারণ ভারতে আমার ভক্ত আছে, তারা আমার গান শোনে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করে কখন আমার নাটকগুলো ইউটিউবে আপলোড হবে, কারণ তারা তো টিভিতে দেখতে পারে না বাংলাদেশি চ্যানেলস। ইউ গেট মাই পয়েন্ট? সো থার্ড যে বাধাটার কথা বলছি, ইন্ডাস্ট্রি পলিটিক্স। The borders forces, there are going to be forces that are going to be trying to pull you down. You have to be very strong. কারণ যত উপরে উঠতে থাকবেন, the forces, the competing forces are going to be stronger. মানে আমার যারা সাকসেসফুল মানুষ আছেন তারা জানেন কর্পোরেট পলিটিক্স ইজ সো হরেবল। এটা নিয়ে কেউ কথা বলে না, কারণ ইয়াং স্টুডেন্টস তো তাদেরকে ভয় দেখাতে চায় না। কিন্তু শুধু কর্পোরেট পলিটিক্স না, সব জায়গায় পলিটিক্স। আমাদের ইন্ডাস্ট্রিতে পলিটিক্স, টেলিভিশনের ইন্ডাস্ট্রিতে পলিটিক্স আছে, মিউজিকের ইন্ডাস্ট্রিতে পলিটিক্স আছে, সব জায়গায় পলিটিক্স আছে। আমি ইন ডিটেইলস এই গল্পগুলো বলবো না, কারণ আই হ্যাভ টু কল আউট নেমস তাহলে। কিন্তু এই যে পলিটিক্সের কারণে মাঝে মাঝে মনে হয় যে না, পারবো না, এত বড় ফোর্সের সাথে পারবো না, এত বড় ফোর্সের সাথে ফাইট করে পারবো না। বাট অ্যাট দি এন্ড এই বাধাটাকে ক্রস করার নিয়মটা কি? আমাকে একজন সমালোচনা করেছিলেন, আপনি কেন ভারতীয় নায়ক
আর নায়িকা বা গায়কদের এক্সাম্পল দেন। আপনারা যারা আমার আগের কোনো দেখেছেন, টক দেখেছেন, আমি ছোটবেলার একটা গল্প সবসময় বলি, আবার একটু বলি ছোট্ট করে। আমি কলেজে পড়ি, আমার ছোট ভাতিজা রাজশাহী থেকে এসছে, সে গাচ্ছে 1900 কত সাল, 90-এর মাঝামাঝি, ফির ভি দিল হে হিন্দুস্তানি, সে গাচ্ছে গানটা। আমি ঘুরে ঝাড়ি, এই তুই বাঙালি বাংলাদেশি হয়ে ফির ভি দিল হে হিন্দুস্তানি কি? সে ঘুরে বললো যে আমার দেশে কি অমিতাভ বচ্চন আছে, এআর রহমান আছে, টেন্ডুলকার আছে, ঘুরে চলে গেল। আমার মনে হলো সে আমাকে চপেটা ঘাত করে চলে গেল। আমি এই গল্পটা খুব বলি। তো এই গল্পটা একদিন বলার পর একদিন বলে, আপনি শুধু ইন্ডিয়ানদের নিয়ে কথা, আমি ইন্ডিয়ানদের নিয়ে কেন কথা বলি জানেন? বিকজ ইটস রেলেভেন্ট। বিকজ ইন বাংলাদেশ মোস্ট পিপল থিঙ্ক দে আর সুপারস্টার্স, উই আর নট। ইজন্ট দ্যাট সো? কারণ হয় কি, আমরা দেখেন বাইরের দেশের স্টাররা বিগ সুপারস্টার, কিন্তু তারা যখন আসে তাদের যে কদরটা করা হয়, আমাদের দেশের সুপারস্টার লেজেন্ডারি আর্টিস্টদের কিন্তু সেটা করা হয় না। আমাদের দেশে কি লেজেন্ডারি আর্টিস্ট নেই? রুনা লায়লা থেকে শুরু করে জেমস ভাই পর্যন্ত তারা লেজেন্ডারি আর্টিস্ট, তারা বাংলাদেশকে কত কিছু দিয়েছেন, কিন্তু তারা কিন্তু সেই সম্মানটা পান না। আমার কোনো অসুবিধা নেই ভারত থেকে একজন নায়ক এসে 15 মিনিট বেল্ট ছাকিয়ে 2.5 কোটি রুপি নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশের রুনা লায়লা যখন স্টেজে উঠবেন, তাকে তাহলে কেন 25 লক্ষ টাকা দেওয়া হবে না? তাকে কেন তার অর্ধেক দেওয়া হবে? মানে তার অর্জনটা এত বছরের, 50 বছরের ক্যারিয়ার আর 15, আমি তাকে ছোট করছি না, ভারতীয় অ্যাক্টরদের, তারাও অসাধারণ এন্টারটেইনার। কিন্তু আমার কথাটা এখানে, আমাদের দেশের ইন্ডাস্ট্রি পলিটিক্স করে কি আপনাকে বাড়তে দেবে না। এখানে জোক একটা বলে শেষ করে দিই। এই জোকটা ইন্ডিয়ান একজন আমাকে বলেছিল আমেরিকাতে, আমার এক ইন্ডিয়ান বন্ধু। আমরা যেরকম ক্যালকাটার মানুষের কিরকম কিছু জোক আছে না, শিখরা কিরকম ব্লন্ড জোক আছে, এরকম জোক করে না, বাঙালিরা কিরকম বাংলাদেশে সেটা নিয়ে একটা জোক আছে, আপনারা শুনেছেন, তাও আরেকবার বলি। সারা পৃথিবী থেকে কাঁকড়া এক্সপোর্ট হয়ে গিয়েছে আমেরিকাতে। সব জায়গা থেকে কাঁকড়ার যে শিপমেন্ট গুলো ঢাকনা আছে, একটা জায়গায় দেখা যাচ্ছে কাঁকড়ার বক্সগুলোতে ঢাকনা নেই। জিজ্ঞেস করছে যে ঢাকনা নেই কেন কাঁকড়ার বক্সের মধ্যে? বলছে অসুবিধা নাই, কাঁকড়াগুলো বেরোতে পারবে না, একটা উঠতে থাকলে আরেকটা নামিয়ে দিবে, এটা বাংলাদেশ থেকে এসছে। দিস ইজ নট সামথিং টু বি প্রাউড অফ। একটা ভারতীয় বন্ধু আমাকে যখন গল্পটা বলছে, আমার কিন্তু আসলে হাসি পেয়েছে আর হাসি পায়নি। কারণ ওরা যে জোকটা করেছে, ওরা কি সত্যি আসলে কিছুটা হলো হয়তো সত্যি না? অনেকে বলবেন পুরো, অনেকে বলবে, বাট আমি বলতে চাই, আমার এই বাধা নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমার জীবনের গত 10 বছরে, কারণ 12 বছর আগে তো আমি kind of became famous and I've become successful in some fields. এখন আস্তে আস্তে ধীর গতিতে আরো আগাচ্ছি, কিন্তু এই 10 বছরে যে ধীর গতিতে আগাচ্ছি, আমার মনে হচ্ছে এটাই আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। ইন্ডাস্ট্রি প্রফেশনালস আর নট সাপোর্টিভ অ্যাট অল। একটা দেশে, ভারতে অথবা পাকিস্তানে অথবা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে একজন টম হ্যাঙ্কস অথবা একজন মাইকেল জ্যাকসন কিভাবে হয় জানেন? নট অনলি হার্ড ওয়ার্ক, মেধা আর শ্রম, ট্যালেন্ট আর হার্ড ওয়ার্ক, শুধু মেধা আর শ্রম দিয়ে হয় না, ইউ নিড কোলাবোরেটরস। এটা আমার আজকে লাস্ট কথা, খুব একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোলাবোরেটরস মানে কি? কম্পিটিশন হচ্ছে আমরা একই ট্র্যাকে দৌড়াচ্ছি, একজন ফার্স্ট হব আরেকজন সেকেন্ড হবে, সে মন খারাপ করবে। কোলাবোরেটরস হচ্ছে আমরা একসাথে দৌড়াবো, আমরা একসাথে দৌড়াবো, ডিফারেন্ট ট্র্যাকসে দৌড়াবো হয়তো, অথবা একই ট্র্যাকে দৌড়াবো, কিন্তু দুজনই ক্রস করব, তিনজনই ক্রস করব। উই আর অল গোয়িং টু বিকাম সাকসেসফুল উইনার্স। ইয়েস, আমরা সবাই উইনার হব। এই মেন্টালিটি যদি থাকি, তাহলে কি হবে জানেন? ওই একটা কাঁকড়া বের হওয়ার চিন্তা করবে না, সবগুলো কাঁকড়া বের হয়ে যাবে। সো বাংলাদেশি সাইকির মধ্যে যদি এই ব্যাপারটা থাকে, এটা নিয়ে যদি অন্যরা আমাদেরকে নিয়ে যোগ করে, আজকে এই মুহূর্তে যে 1000-1200 জন আছেন, আমি কি আপনাদের একটা প্রতিজ্ঞা করাতে পারি? আমি বলেন, আমি অন্য কারোর জীবনে প্রতিবন্ধকতা হব না। এক্স্যাক্টলি, আমি অন্যের জীবনে কি হব, কি হতে চান? সহায়ক হব। এক্স্যাক্টলি। সো এই রুমের 1200 জন, আপনারা যদি আজকে বাড়িতে যে অথবা কালকে বন্ধুদের সাথে আরো 10 জনের সাথে কথাটা বলেন,
12,000 মানুষ কিন্তু এই ব্যাপারটা মাথায় নেবে যে আসলে এই বাধাটা তো আমার না, এটা আমাদের কালচারের একটা ব্যাপার। আমরা অন্যের ভালো দেখতে পারি না, মানুষ মাত্রই অন্যের ভালো দেখতে একটু জেলাস ফিল করে, কিন্তু আমাদের কালচারে মনে হয় একটু বেশি, রাইট? যেহেতু মানে কমন লজিক এটা বলছে, মানে কনভেনশনাল উইজডম বলছে। সো আজকের পর থেকে, আজকের আমার আধ ঘন্টায় যা শুনলেন সব ভুলে যাবেন। আমি অনুরোধ করব এই একটা বিষয় ভুলবেন না, রাইজ অ্যাবাভ অল অ্যান্ড রাইজ টুগেদার। আমরা সবাই যদি সাকসেসফুল হই, সবাই যদি সবার কোল্যাবোরেটরস হই, সবাই যদি সবার কোল্যাবোরেটরস হই, তাহলেই কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে। আমার মনে আছে আবারও আমেরিকার একটা গল্প বলে, এটা লাস্ট গল্প হবেই। একজন আইটি ফিল্ডে H1B ভিসা নিয়ে যদি কেউ যায় উপমহাদেশ থেকে, বোঝা যায় যে সে ভারতীয় না বাংলাদেশি। কিভাবে বোঝা যায় জানেন? এটা একজন বাঙালি বন্ধু আমাকে বলেছে। সে ওই কোম্পানিতে জয়েন করার পরে যদি আরো ওই দেশি মানুষ ঢুকে যায়, তাহলে সে ভারতীয়, কারণ সে তার দেশ থেকে আরো মানুষ নেওয়ার চেষ্টা করে। আর একজন মানুষ যদি ওই কোম্পানিতে ঢুকে, ও তার দেশের আর কেউ আসছে না, তাহলে কোন সে দেশের? আমি একটু ঢালাও ভাবে বললাম ওই আগের যোগটার মতো, কিন্তু এরকম সবাই না। কিন্তু আমার কথাটা কি আজকে যাচ্ছে? বাকি সব ভুলে যান, আজকে আমি যা যা বললাম সব ভুলে যান। কিন্তু রাইজ অ্যাবাভ অল কখন হবে? যখন আমরা আসলে কেউ কারো প্রতিবন্ধক না হয়ে সহায়ক হব। We are going to be collaborators and not competition. আমরা কম্পিট করবো না এক ট্র্যাকে, আমরা এডওয়ার্ড ডি বোনোর মতো বলবো, স্যার পেটিশন। নিজের ট্র্যাকে থাকবো, সবাইকে নিয়ে একসাথে জিতবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাভ ইউ অল, সি ইউ অ্যাগেন। সো গাইস, গানের প্ল্যাটফর্ম এটা না। আচ্ছা, আমার এরকম সময় যেটা হয়, খুব সমস্যা হয় যে এই লেকচারগুলো তো আমরা তো আসলে ফ্রি করছি, কিন্তু গানটা যদি ফ্রি গেয়ে দিই তাহলে, সো আমি গান গাইতে পারি ফ্রি, বাট নেক্সট আমার কোনো কনসার্টে যখন ইন্ডিয়া থেকে কেউ আসলে কত টাকা টিকিট হয়? 10,000 টাকা টিকিট হয়। আমার কোনো কনসার্টে যদি 10,000 টাকা টিকিট হয়ে আসবেন, তাহলে গান শোনাবো। না, জাস্ট আসতে হবে না, ইচ্ছা হলে আসবেন, না আসবেন না, কিন্তু পয়েন্টটা তো বুঝতে পেরেছেন। সো ইটস কোলাবোরেশন। আমি আপনারটা দেখবো, বিকজ ইউ আর মাই ফেলো কান্ট্রিম্যান and you have supported me all through, and I want that support all through my life. So thank you very much. একটা লাইন গান গেয়ে চলে যাবো, বাট গানটা সবার একসাথে গাইতে হবে না? আচ্ছা, আমার ফেমাস দুটো, যেটা সবার মুখস্থ, আলো আর প্রেমাতাল, কোনটা গাবো? আচ্ছা, আমি চিৎকার শুনতে চাই, প্রেমাতাল। আচ্ছা, আলো, আলো জয়যুক্ত হলো, আলো জয়যুক্ত হলো, আলো জয়যুক্ত হলো। আচ্ছা, কিন্তু গানটা গাওয়ার সময় একটা নিয়ম মানতে হবে, সবাইকে সিটে বসে থাকতে হবে। প্রমিস? যদি সিট থেকে উঠে যান তাহলে কিন্তু আমি গান ছেড়ে দিব, ঠিক আছে? ওকে, তালি দিতে হবে। তুমি আর তো কারো নাও, শুধু আমার, যত দূরে সরে যাও, স্তব্ধ সময়টাকে ধরে রেখে, স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ এত একা কেন, আলো হয়ে দূরে তুমি, সবাই একসাথে। আর আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। That was the first.
লেকচার দিতে এসে গান গেলাম। I just want to say one thing, Jay. Now you all know why Tahasan is Tahasan. The preparation, the clarity, the focus, গুছানো সবকিছু তাহসান ইজ তাহসান। আবার জোরে একটু হাততালি হবে তার জন্য। People should get what they deserve. People should get what they deserve. If someone is at the top, there must be a reason why he or she is there at the top. খুব ইন্টারেস্টিং ছিল কথাটা। যেটা হয় অনলাইনে তো অনেক মানুষ অনেক কিছু লেখে ফেক আইডি পেছনে লুকিয়ে থেকে। সো একদিন ওকে নিয়ে একটা খুবই হাস্যকর একটা ব্যাপার লিখেছে, বাট ওর কষ্ট লেগেছে, আমি বুঝেছি কেন কষ্ট লেগেছে। তখন ওকে আমি বলেছিলাম এই অ্যাডভাইসটা আমি আসলে দিই না, এটা আমার ট্রেড সিক্রেট। বাট ওকে দিয়েছি বিকজ আই সি হিউজ পটেনশিয়াল। ও যখন ইউল্যাবের স্টুডেন্ট ছিল, মানে অ্যাট দ্যাট ওই সময় আমরা টিচাররা জানতাম যে হি ইজ গোয়িং টু গো প্লেসেস। আমরা কিন্তু জানতাম, কারণ পোটেনশিয়াল দেখা যায়। আজকে এখানে একটা ছেলে আছে মনসুরুল আজিজ, ও ইস্টার্ন ইউনিভার্সিটি আমার স্টুডেন্ট ছিল। আই নিউ দ্যাট হি ইজ গোয়িং টু গো প্লেসেস অ্যান্ড হি ইজ গোয়িং প্লেসেস। সো ওদের পোটেনশিয়াল কিন্তু আমরা টিচারে দেখলেই বুঝি। সো ওকে আমি আলাদা করে সময় দিই। সো ও যখন আমাকে ইনবক্সে বলেছে কথাটা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে টাইপ করে একটা অ্যান্সার দিয়েছি, একটা জিনিস এক্সপ্লেইন করেছি। আমি এই ব্যাপারটাই বুঝিয়েছি। কোলাবোরেটরস নেভার এলিয়েনেট পিপল। যারা আপনার সমালোচক, ইফ দে আর ইন্টেলিজেন্ট, ইফ ইউ হ্যাভ প্রপার ডায়ালগ উইথ দেম, they are going to become your collaborators. এটা খুব ইজি কাজ না, এই জন্য আমি অ্যাডভাইস সবাইকে দিই না। একজন আপনাকে পছন্দ করে না, সে আপনাকে নিয়ে খারাপ কথা বলছে, সে কিভাবে আপনার ঢোল পেটানো শুরু করবে কয়েকদিন পরে? এটা একটা স্কিল না? এটা কিন্তু স্কিল। আপনি যদি তার সাথে ঝগড়া করেন, কেন তুমি আমাকে নিয়ে উল্টা পাল্টা লিখলা, তাহলে কি হবে? সে ভাববে যে আমি তাহলে ইম্পর্টেন্ট হয়ে গেলাম। এই জন্য আইদার সে যদি ইন্টেলিজেন্ট না হয় ইগনোর করেন, সে তো ইন্টেলিজেন্ট মানুষ না, তার সাথে ডায়ালগে যে লাভ নাই, সে বলতে বলো। কিন্তু সে যদি ইন্টেলিজেন্ট মানুষ হয় এবং সে আপনাকে নিয়ে খারাপ কথা বলে, এনগেজ ইন আ ডায়ালগ। আমি এটা ওকে বলেছিলাম। তখন হবে কি, ওয়েন দ্যাট আদার পার্সন ইজ গোয়িং টু সি ইয়োর পার্সপেক্টিভ, তখন সে হি ইজ গোয়িং টু অর শি ইজ গোয়িং টু স্টার্ট রেসপেক্টিং ইয়োর পার্সপেক্টিভ। মানুষের মাঝে ডিফারেন্স অফ ওপিনিয়ন হয় কখন জানেন? যখন পার্সপেক্টিভ বুঝি না। সো যারা আপনার হেটার বাট আপনাকে নিয়ে খারাপ কথা বলছে, তো তাদের সাথে যদি ডায়ালগে বসে আপনার পার্সপেক্টিভটা দেখান এবং একটু ফ্রেন্ডলি অ্যাটিটিউড, রেসপেক্ট নিয়ে কথা বলেন, সে বুঝবে আচ্ছা আমি এখানে এত খারাপ একটা কথা বললাম, তাও সে আমাকে এত রেসপেক্ট দিল। এবং যখন আস্তে আস্তে জিনিসটা কন্টিনিউ করবেন, দেখবেন 1 বছর পরে হি ইজ গোয়িং টু বিকাম ইউর বেস্ট ফ্রেন্ড। মানে বেস্ট ফ্রেন্ড মানে ফ্রেন্ড। এটা একটা স্কিল। এবং আমি গত 10 বছর এরকম অনেক না বেশ কিছু করেছি, যেখানে আই স যে একটা ইন্টেলিজেন্ট পার্সন অকারণে আমাকে নিয়ে হয়তো একটা খারাপ কথা লিখলেন। যেরকম একজন লিখলেন যে গান করে আবার নাটক করতে গেছে কেন। ঠিক আছে, আমি ইগনোর করতে পারতাম, কিন্তু সে একজন ইন্ডাস্ট্রি প্রফেশনাল। আমি তাকে বোঝালাম, দেখেন আমি আসলে নাটক করতে চাইনি, আমাকে জোর করে কয়েকটা করিয়েছে, কিন্তু আমাকে যখন কোম্পানিরা দেখিয়েছে ডেটা যে আপনি আসার পরে টিআরপি এইভাবে বেড়েছে বাংলা নাটকের, আপনি আসার কারণে ফান্ডিং এত বেড়েছে। আগে একটা বাংলা নাটক তৈরি হতো 2,20,000 টাকা 40 মিনিট, আপনি আসার পরে এখন 6 লাখ টাকা দিয়ে একটা নাটক তৈরি হয়। You get my point? So যখন ইন্ডাস্ট্রি কোলাবোরেটরদের এই ডেটা আমি তাকে দেখালাম, তখন বললাম যে দেখেন আমি আসলে হয়তো অভিনয় শিখিনি, আমি পারি না, আমি গানটা শিখেছি, গান নিয়ে কথা বলে খবর আছে, কিন্তু অভিনয় পারি না। আপনি চান না আমি অভিনয় করি, ঠিক আছে, কিন্তু এখন এইসব কারণে কি মনে করেন বাংলাদেশের জন্য কি ঠিক হবে আমি মাঝে মধ্যে করি? তারপরে দেখা গেল কি 1 বছর পরে সে আমার নাটকগুলো শেয়ার দিচ্ছে। So the point I'm trying to make, you understand what I'm trying to say? যারা আপনার সমালোচনা করবে, যদি আসলেই মাথায় কিছু না থাকে তাদেরকে ইগনোর করেন, তাদেরকে আপনি বোঝাতে পারবেন না। কিন্তু তাদের যদি মাথায় কিছু থাকে, সে যদি ভুল বুঝে আপনার সমালোচনা করে, তাহলে কি করবেন? ডায়ালগ, মিউচুয়াল রেসপেক্ট, থিংস আর গোনা চেঞ্জ। ওকে, আমি এটা ওকে বুঝিয়েছিলাম এন্ড হোপফুলি হি ইজ টেকিং ইট সিরিয়াসলি। এখন আমি হেটারটাকে খুব ভালোবাসি। I love that. না, হেটার শব্দটা ইউজ করারই প্রয়োজন নাই। এটা টু মেক ইট রেলেভেন্ট। সে কেন হেট করছে? নিশ্চয়ই তার মধ্যে কোনো গ্রাজ আছে। হি ওয়ান্টস টু বি দেয়ার ওয়্যার ইউ আর। থ্যাংক ইউ। তাহসান ভাইয়ের জন্য জোরে হাততালি হবে। ক্যান উই গেট দ্য গুডি ব্যাগ? থ্যাংক ইউ। একটু মিনিট। Small token of appreciation from us. Thank you very much. Thanks to Don, and I wish him all the success. Something from Bikash, and again Don Sankani goodie bag. Thank you. Very heavy.